জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্বয় কর্মকার। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইন দ্বারা নিয়ন্ত্রণের পক্ষে বিএনপি, জামায়াত, এনসিপি সহ দলগুলো। তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেয়ার বিধান রাখার পক্ষে মত দিয়েছে জামায়াত ও এনসিপি। ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি, তাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র গঠনে যে সুযোগ এসেছে তা হেলায় না হারানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার নবম দিনের বৈঠকের শুরুতেই তিনি বলেন, যে সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে সবাই একসঙ্গে বসার পথ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেসব দিন মনে রাখতে হবে। মৌলিক সংস্কার প্রস্তাবের ২০টির মধ্যে আজ ৩টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির বিষয়ে কমিশনের প্রস্তাবনার উপর আলোচনা শেষে সিদ্ধান্ত আসবে। এই ধরনের আলোচনা কোন সতেও গত ৫৩ বছরে হয়নি। আমরা সেই সুযোগ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, আত্মদানের মধ্য দিয়ে এখানে এসেছি। ফলে এই যে আমরা বসে আলোচনা করছি তারও একটা ইতিবাচক দিক আছে, পরস্পরকে জানা বোঝার দিক থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। গ্রেপ্তারকৃত ৪ আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজ দ্বিতীয় দিনের মতো অভিযোগ গঠনের শুনানি চলছে। এর আগে ২৯শে জুন রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করেন। আজ আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করছেন। আগের দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসা ছাত্র জনতার উপর জাংখারপুলে গুলি চালায় পুলিশ। এ সময় পুলিশের গুলিতে নবম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ ৬ জন মারা যান। ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৮ পুলিশ সদস্য মানবতা বিরোধী অপরাধের এই মামলার আসামি। গ্রেপ্তার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, ৩ পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ, হোসেন ইমন ও নাসিরুল। বাকি ৪ আসামি পলাতক আছেন। জাতীয় নাগরিক পার্টির তৃতীয় দিনের জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, এনসিসির তৃতীয় দিনের পদযাত্রায় আজ কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে জানাবেন। আজকে তৃতীয় দিনের যে জুলাই এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি শুরু হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। সেই কবর জিয়ারতের পরে এনসিপির যে প্রথম দিনের কর্মসূচি সেটি এখন একটি উর্দুভাষী ক্যাম্প, হাতিখানা ক্যাম্পে এসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা এখন নারীদের সঙ্গে কথা বলছেন এবং এই কথা বলার পরে এনসিপির আজকের যে জুলাই পদযাত্রা সেই পদযাত্রার বহর চলে যাবে নীলফামারীতে একটি পথসভা আছে। পথসভা শেষ করে পঞ্চগড়ে যাবে। পঞ্চগড়ে রাত্রি যাপন করবে এনসিপি নেতারা। পরদিন সকালে সেখান থেকে পঞ্চগড়ের আরেকটি উপজেলা আটোয়ারিতে কর্মসূচি রয়েছে। আটোয়ারি থেকে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর। আজকের যে কর্মসূচি তার শুরুতে এই বক্তব্য রেখেছেন। আনুষ্ঠানিক বক্তব্য না রাখলেও জুলাই বিপ্লবের প্রথম শহীদ সাজ্জাদের বাবার সঙ্গে কথা বলেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে তারা বলেছেন যে আকাঙ্ক্ষা নিয়ে সাজ্জাদরা জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে, নির্বাচনের আগে নতুন সংবিধান আনতে হবে এবং এই নতুন সংবিধান আনার ব্যাপারে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে সংবিধান বিদ্যমান আছে এটি বাংলাদেশের সংবিধান নয়, এটি আওয়ামী বিধান। সুতরাং প্রশাসনের যে সংস্কার সেই সংস্কার করার আগেই সংবিধান সংস্কার করতে হবে, সেই দাবি তিনি তুলেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সচেতন, যার কারণে তিনি বলছেন যে মানুষ সচেতন জন্যই জুলাই আন্দোলনে জীবন দিয়েছে। এই সচেতনতার বার্তাটা তারা মাঠে ময়দানে ছড়িয়ে দিতে চান এবং নির্বাচনের আগে সংস্কার এবং বিচার নিশ্চিত করে নতুন সংবিধানের আলোকেই তারা নির্বাচনের মাঠ তৈরি করতে চান। গ্রামে গঞ্জে তারা যে যাচ্ছেন সেই যাবার যে বাস্তবতা, সেই বাস্তবতায় তারা মানুষকে আসলে বিচারের পক্ষে জনমত গড়ে তুলছে না। আওয়ামী লীগের বিচার, ফ্যাসিস্ট শক্তির বিচার, বিচারের আগে সংস্কার এবং জুলাই সনদ, এই 3টি ইস্যুকে তারা সামনে রেখে মানুষকে আসলে জনমত তৈরির চেষ্টা করছেন, মানুষের মতামত জানার চেষ্টা করছেন এবং তাদের ভাষায় তারা বলছেন তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। সেই অভূতপূর্ব সাড়া পাবার একটি উদাহরণ হিসেবে তারা দেখছেন যে তারা যখন কৃষকদের কাছে যাচ্ছেন, কৃষক তাদের ফসলের ক্ষেত থেকে শস্য এনে খাওয়াচ্ছে,
ফলের গাছ থেকে ফল এনে খাওয়াচ্ছে, কাছে ডেকে চা খাওয়াচ্ছে, চায়ের আড্ডায় তাদের সঙ্গে আড্ডা দিচ্ছে। এটি একটি অভূতপূর্ব সাড়া বলে তারা মনে করছেন। একই সঙ্গে মানুষের কাছ থেকে মানুষের চাওয়া পাওয়ার কথাগুলো তারা শুনছেন। চাওয়া পাওয়ার কথাগুলো শুনে তারা আসলে সেটি আসলে রাজধানীতে যাবেন, রাজধানীতে গিয়ে সেটি আসলে তারা কিভাবে বাস্তবায়ন করতে পারেন, তারা তাদের দলের যে নীতি নির্ধারিত ফোরাম সেখানে তারা আলোচনা করবেন। জুলাই পদযাত্রার আজকের যে কর্মসূচি শুরু হয়েছে, এরপরে নীলফামারীতে পথসভা আছে, সেখানে আশা করা যায় যে নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। তারপরে আমরা তার আজকের যে নির্দেশনা সেটি জানলে পরের সংবাদে জানাতে পারবো। অন্ময়, নীলফামারী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অবশ্যই ইতিবাচক একটি বিষয়। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা, অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে, যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা সরকারকে জানাই, এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই, বিশেষজ্ঞ, ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ: বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি, একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল পরে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। বিদেশি মালিকানার অনির্দিষ্ট সময়সীমা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা আছে, যা বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে এবং খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। 2. অস্পষ্ট ও অনির্ধারিত বিষয়: ক্রস ওনারশিপের ফাঁকফোকর, উলম্ব ও সমান্তরাল মালিকানার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো আরও বাজার দখল করে নিতে পারে। এন্টারপ্রাইজ সার্ভিসের সীমা অস্পষ্ট। মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা, সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ, তাই স্পষ্ট নয়, ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে। হবিগঞ্জে চুরির জন্য ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই। এ বিষয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, হত্যাকাণ্ডের বিষয়ে পরিবার থেকে কি বলা হচ্ছে, আর আহতর বড় ভাইয়ের অবস্থা কি, আমাদেরকে জানাবেন। অন্য পরিবার থেকে আমাকে যেটি জানানো হয়েছে যে গতকাল ভোরে মূলত তাদের ঘরের দরজায় কেউ একজন টোকা দিয়েছিলেন। যখন পরিবারের সবাই ঘুমেছিলেন, ভোর রাতের ঘটনা। এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ ফল প্রার্থী যিনি জনি দাস, তিনি যখন বিষয়টি বুঝতে পারেন এবং তিনি তার বড় ভাইকে ডেকে তোলেন এবং ঘরের দরজা খোলেন। খোলার পরই একজনকে পেয়ে তিনি আসলে তাকে ঝাপটে ধরার চেষ্টা করেছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে জনি দাস, যিনি এসএসসির ফল প্রার্থী, তাকে বেশ কয়েকটি
ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসক আমাদেরকে যেটি জানিয়েছেন অন্তত 6টি আঘাত করা হয়েছে তার বুকের মধ্যে, এবং একটি আঘাত খুবই জোরালো হওয়ার কারণে আসলে তার মৃত্যু হয়েছে। তার চিৎকারে আসলে তার বড় ভাই ঘর থেকে যখন বেরিয়ে এসেছিলেন তাকেও আঘাত করা হয়। তার বড় ভাই হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, খুব বেশি গুরুতর জখম নন। তবে আহত জনি দাসকে উদ্ধার করে প্রথম অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভোরে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। পরবর্তীতে তাকে মর্গে পাঠানো হয়েছে। তবে সকালের দিকে জেলা পুলিশ সুপার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঘটনার যে মূল রহস্য সেটি উদ্ঘাটনের চেষ্টা করছেন, এবং ঘটনাস্থল থেকে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেই ছুরিটি জব্দ করা হয়েছে। এর বাহিরেও আসলে একটি জুতা সহ বেশ কিছু আলামত তারা জব্দ করেছেন। সেই আলামতের সূত্র ধরেই তাদের যে অনুসন্ধান সেটি শুরু হয়েছে। আর চিকিৎসক যেটি বলছেন যে আঘাত মূলত একাধিক আঘাত করা হয়েছে, 6টি আঘাত করা হয়েছে তার বুকের মধ্যে, এবং একটি আঘাত গুরুতর হওয়ার কারণে আসলে তিনি মারা গিয়েছেন। এখন পর্যন্ত আসলে তার লাশ মর্গে যেখানে রাখা হয়েছে, এবং সেখানে আসলে তার যে পাড়া প্রতিবেশী রয়েছেন তারা সেই জায়গাটিতে জড়ো হয়েছেন। অন্যয় হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজল সরকার। কুমিল্লার মুরাদনগরে এক নারী তার এক ছেলে ও 2 মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সকালে করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, 4 জনকে পিটিয়ে হত্যার মূল কারণ কি? এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আসলে অন্যয় যে মুরাদনগরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেটি দীর্ঘদিন ধরে এই নারী রুবি এবং তার পরিবারের বিরুদ্ধে গ্রামের মানুষজনের অভিযোগ ছিল বলে জানা যায় যে তারা মাদকের সাথে সম্পৃক্ত এবং মাদক চোরা কারবারির সাথে সম্পৃক্ত, এরকম অভিযোগে নিয়ে মূলত সকাল 9টা থেকে 10টার মধ্যে তাদের উপরে হামলা করে গ্রামের সম্মিলিতভাবে গ্রামের মানুষজনই তাদের উপরে হামলা করে এবং সেখানে নৃশংসভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করে। তো এই ঘটনায় এখন পর্যন্ত আসলে কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ওই পুরো এলাকায় করইবাড়ি এলাকায় পুরো এলাকাতে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। মুরাদনগরে আসলে এই ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে রওনা হয়েছেন। এটি কুমিল্লা থেকে সর্বোত্তরের একটি উপজেলা এবং করইবাড়ি গ্রামের এই ঘটনা মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে, যেহেতু একটি সহিংসতার ঘটনা পরবর্তীতে সেটি গ্রামে অন্য রকমের সহিংসতার সৃষ্টি করে কিনা, কারণ এটি মূলত মাদকের যে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা গ্রামের মানুষজন যারা মাদকাসক্ত তাদেরকে মাদক সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। তো এই অভিযোগের ভিত্তিতেই তাদেরকে আসলে এই পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সেখানে ইউনিয়ন চেয়ারম্যান সহ বা অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারাও সেখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পুরো মুরাদনগরে আমরা জেনেছিলাম যে গত কয়েকদিন আগেও কিন্তু একটি নারী ধর্ষণের ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছিল। তো আজকের এই ঘটনায় নতুন মাত্রা যোগ করলো। সার্বিকভাবে আইন শৃঙ্খলার যে কোনো পরিস্থিতি অবনতি যেন না হয় সেখানে তাই পুলিশ মোতায়েন করা হয়েছে। মুরাদনগর থেকে এই ছিল সবশেষ। কুমিল্লার মুরাদনগর থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএফ-এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে রুমার পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছে আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালায় সেনাবাহিনী। সে সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়। এ সময় 3টি এমএসজি, একটি রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনও চলমান রয়েছে। সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাস বিরোধী তৎপরতা জোরদার করেছে সেনাবাহিনী। প্রেসিডেন্টের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। জাতীয় পরিষদে এই সংক্রান্ত প্রস্তাব পাশ করেছেন দেশটির আইন প্রণেতারা। অবাঞ্ছিত ঘোষণার তাৎক্ষণিক আইনি বা কূটনৈতিক প্রভাব না থাকলেও এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলায় অবস্থিত সংস্থাটির দপ্তর বন্ধ করে দিতে পারে দেশটির সরকার। গেল সপ্তাহে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভেনেজুয়েলার মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন ভলকার তুর্ক। এ সময় দেশটিতে গুম ও নির্বিচারে আটকের অভিযোগ তোলেন তিনি।
যদিও সবসময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে নিকোলাস মাদুরো সরকার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।